পার্সোনাল ফিন্যান্সে আমরা প্রায় বলে থাকি যে আপনি বিনিয়োগ শুরু করার পূর্বে অন্তত 3 থেকে 6 মাস আপনার খরচ চালানোর মতো যেই টাকাটা, যে লিভিং কস্ট, সেটা আপনি লিকুইড ক্যাশ অবস্থায় আপনার কাছে রাখবেন। সেটা আপনি হার্ড ক্যাশ আকারে আপনার বাসার ড্রয়ারে রাখেন অথবা আপনি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে রাখেন, যেভাবেই রাখেন সেটা যেন লিকুইড অবস্থায় থাকে, অর্থাৎ আপনার যখন দরকার ইমিডিয়েটলি যখন সেটা উইথড্র করতে পারেন এভাবে রাখবেন। ক্যাশ অ্যাট ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট বা ক্যাশ অ্যাট হ্যান্ড ইন ইউর হোম, হোয়াট এভার ইট ইজ, ওইভাবে রাখতে হবে 3 থেকে 6 মাসের আপনার লিভিং কস্ট মিট করার জন্য। অর্থাৎ আমরা যদি নিডস, ওয়ান্টস এবং সেভিংস যেভাবে ভাগ করে থাকি, তো ওইভাবে অ্যাটলিস্ট আপনার নিডস যেটুক অংশ আছে, আপনার বাসা ভাড়া বা যাতায়াত খরচ বা গ্রসারি বা এইভাবে ইসেনশিয়াল খরচ যেগুলো, সেটা যাতে আপনি মিট করতে পারেন অ্যাটলিস্ট 3 to 6 মান্থ, সেটা যেন আপনার থাকে লিকুইড অবস্থায়। ওইটুক যখন থাকবে, দেন যখন সারপ্লাস হতে থাকবে আপনার সেভিংস, তখন আপনি ইনভেস্টমেন্টে যাবেন। তো এটা হচ্ছে ট্রেডিশনাল অ্যাডভাইস পার্সোনাল ফিন্যান্সের ক্ষেত্রে। বাট ইদানিং কিন্তু দেখা যাচ্ছে যে যারা পার্সোনাল ফিন্যান্স অ্যাডভাইজার, তারা এই 3 থেকে 6 মাসের লিভিং কস্টকে ইমার্জেন্সি ফান্ড হিসেবে রাখার পাশাপাশি একটা অ্যাডভাইস দিচ্ছে যে কিছু ক্যাশ লিকুইড আকারে রাখতে, সো দ্যাট ইকোনমিক সাইকেলের পরিবর্তনের কারণে অর্থনীতিতে যদি হঠাৎ কোনো স্পেসিফিক অ্যাসেট ক্লাসকে সহজলভ্য অবস্থায় পাওয়া যায়, সো দ্যাট আপনি ওই লিকুইড মানি দিয়ে যাতে ইমিডিয়েটলি ওই অ্যাসেট ক্লাসটা কিনে ফেলতে পারেন অ্যাট এ চিপার রেট, সো দ্যাট ওই ইকোনমিক সাইকেলটা শেষ হয়ে যখন পরের সাইকেলে অর্থনীতি যাবে, তখন ওই অ্যাসেট ক্লাসের প্রাইস যখন হাই হয়ে যাবে, আপনি তখন ওই চিপ রেটে যেই অ্যাসেটটা কিনেছিলেন আগের ইকোনমিক সাইকেলে, পরের ইকোনমিক সাইকেলে সেটা যখন হাই হচ্ছে, ওটা হাইয়ার প্রাইসে আপনি যাতে সেল করে দিতে পারেন। তো এটা হচ্ছে ইদানিং পার্সোনাল ফিনান্স অ্যাডভাইজাররা এই অ্যাডভাইসটা দিচ্ছেন, এই স্ট্র্যাটেজিটা ফলো করার জন্য ইনভেস্টরদেরকে। সো আমি যদি একটা এক্সাম্পল হিসেবে বলি, লেটস সে আমি যদি মিনিমামটাই ধরি 3 মাস, তো আপনার 3 মাস, এখন ধরেন আমি ধরে নিলাম আপনার প্রতি মাসের ইসেনশিয়াল লিভিং কস্ট হচ্ছে 50,000 টাকা, তাহলে 3 মাসে আপনার লাগবে টোটাল 50,000 × 3, অর্থাৎ 1.5 লাখ টাকা। এই 1.5 লাখ টাকা এটা হচ্ছে আপনার ইমার্জেন্সি ফান্ড হিসেবে আপনি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে রেখে দিলেন, কোনো একটা ভালো ব্যাংকের, যাদের রেপুটেশন ভালো বা নন পারফর্মিং লোনের রেশিও কম, এরকম একটা ভালো বা ফান্ডামেন্টালি স্ট্রং ব্যাংকের আপনি সেভিংস অ্যাকাউন্টে রেখে দিলেন। আর এরপরে হচ্ছে আম, আপনি যেটা করবেন যে 3 মাস তো ওইটার অর্ধেক করেন 1.5 মাস। তো 1.5 মাসের আপনার আসলে লিভিং কস্ট কত হচ্ছে? 75,000 টাকা। যদি 50,000 টাকা পার মান্থ হয়, তাহলে এই 75,000 টাকা আপনি এক্সট্রা রাখবেন ইন এডিশন টু ইউর ইমার্জেন্সি ফান্ড। তো এভাবে আপনি হিসাবটা করবেন। তা আমি এখন, যদি আপনি ধরেন আপনার প্রতি মাসের খরচ 1 লাখ টাকা, তাহলে আপনি ইমার্জেন্সি ফান্ড 3 লাখ টাকা রাখেন। আর হচ্ছে যেটা আপনি 1.5 মাস, অর্থাৎ 1.5 মাস চিন্তা করলে আপনার হচ্ছে ওইটা 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা একটা এক্সট্রা রাখেন লিকুইড ক্যাশ হিসেবে এক্সট্রা আফটার দ্য ইমার্জেন্সি ফান্ড। আচ্ছা, তাহলে এখন যখন যদি একটা এক্সাম্পল হিসেবে বলি যে 2022 সালে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধটা শুরু হয়েছিল, তখন দেখবেন যে দেশে দেশে যখন ইনফ্লেশন অনেক হাই হয়ে যাচ্ছিল, তখন ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংক কিন্তু তাদের পলিসি রেট বা রেপো রেটকে অনেক বাড়িয়ে দিয়েছিল। এবং তখন 22 সালে বাংলাদেশ ব্যাংকও কিন্তু তখন পলিসি রেট বাড়িয়ে দিয়েছিল, এবং তার কারণে আমরা দেখেছিলাম যে ট্রেজারি বন্ডের যে সুদের হার, সেটা 12.5%-এর উপরে চলে গিয়েছিল। বা বিভিন্ন ব্যাংকের এফডিআরও আমি দেখেছি 11% বা 12%-এ চলে গিয়েছে, বা ডিপিএসও 10%, 11%-এ চলে গিয়েছিল 2023 সালে, পলিসি রেট বেশি থাকার কারণে। তো তাহলে ওই সময়ে যদি আপনার হাতে এরকম যদি এক্সট্রা কিছু সারপ্লাস মানি থাকে, যে হঠাৎ কিছু অ্যাসেট ক্লাস আপনি ওই ফ্যাসিলিটি নেওয়ার জন্য, তাহলে তখন যদি আপনার হাতে ওইরকম একটা সারপ্লাস ফান্ড থাকে, তখন কিন্তু আপনি ওই ট্রেজারি বন্ডের ওই 12.5% বা প্রায় 13% ইন্টারেস্ট রেটে একটা বিনিয়োগ করে ফেলতে পারছেন, বা বিভিন্ন ব্যাংকের এফডিআর এ আপনি 12% রেটে একটা এফডিআর বুক করে ফেলতে পারছেন, বা একটা ডিপিএস একটা ভালো রেটে, লেটসে 11% রেটে শুরু করতে পারছেন, যেটা হয়তো 6 মাস আগে 11% ছিল না, হয়তো 7% ছিল বা 8% ছিল। কিন্তু যেহেতু রাশিয়া ইউক্রেন যুদ্ধ হঠাৎ শুরু হলো, হঠাৎ ইনফ্লেশন বেড়ে গেল, বিভিন্ন ব্যাংকের সেন্ট্রাল ব্যাংকগুলো রেপো রেট বা পলিসি রেট বাড়িয়ে দিল, তখন ইন্টারেস্ট রেটও বেড়ে গেল এফডিআর এর বা ট্রেজারি বন্ডের, ওই সুযোগটা আপনি নিতে পারেন। আবার লেটসে মধ্যপ্রাচ্যের যেই চলমান ইরান যুদ্ধ, সেখানেও যদি আমি বলি যে ইরান যুদ্ধ শুরুর পর আমরা দেখলাম একটু রিভার্স প্রবণতা গোল্ডের ক্ষেত্রে, গোল্ডের প্রাইস বরং কমতে শুরু করলো। তাহলে এই যে হঠাৎ কমতে শুরু করলো গোল্ডের প্রাইস, আহ সেই হঠাৎ
কমতে শুরু করার ওই স্টেজেও আপনি চাইলে যদি কিছু গোল্ড কিনে নিতে পারেন বিনিয়োগ হিসেবে, একটা গোল্ডের বার বা গোল্ডের কয়েন এরকম যদি কিনে নিতে পারেন, তখন কিন্তু আপনি চিপার রেটে কিনে নিয়ে আবার ওই ইকোনমিক সাইকেলে চেঞ্জ হওয়ার পরে দেখবেন যে যখন গোল্ডের প্রাইস আবার বেড়ে যাচ্ছে, তখন আপনি একটু হাইয়ার রেটে সেটা সেল করে আপনি ক্যাপিটাল গেইনের একটা সুযোগ নিতে পারছেন। আবার যদি বলি যে লেটস সে যখন মধ্যপ্রাচ্যের এই ইরান ইসরায়েল ইউএস এই যুদ্ধটা শুরু হলো, তার পরপরই আমরা দেখলাম ওয়ার্ল্ড স্টক মার্কেটে একটা কারেকশন হলো, বড় ধরনের একটা ধস হলো শেয়ার মার্কেটে। তো এই ধসের প্রেক্ষিতে যদি আপনার ওই সারপ্লাস ফান্ডটা থাকে, তখন ভালো মৌলভিত্তির কোম্পানি যেগুলো, সেগুলো কিন্তু তখন আপনি চিপ রেটে অনেকগুলো শেয়ার কিনে ফেলতে পারছেন। আপনার অর্থাৎ আমি যদি 10,000 টাকা দিয়েও কিনি, আগে যদি 100 টাকা পার শেয়ার হতো ভালো একটা মৌলভিত্তির কোম্পানি, এখন যদি ওই কারেকশনের কারণে পড়ে গিয়ে ওটা 70 টাকা হয়ে যায়, তাহলে সেম 10,000 টাকা দিয়ে আপনি কিন্তু আরো অনেক বেশি শেয়ার কিনে ফেলতে পারছেন, লেটস সে 30% বেশি শেয়ার কিনতে পারছেন সেম অ্যামাউন্ট দিয়ে। তো তখন ওরকম সারপ্লাস ফান্ড থাকতে ভালো মৌলভিত্তির বা ফান্ডামেন্টালি স্ট্রং একটা কোম্পানির শেয়ার আপনি একই প্রাইসে আরো বেশি সংখ্যক শেয়ার কিনে ফেলতে পারছেন, বা আপনি যদি একই সংখ্যক শেয়ার কিনতে চান সেটা আরো চিপ রেটে বা একটা আরো লোয়ার অ্যামাউন্ট খরচ করে আপনি কিনে ফেলতে পারছেন। এরপরে যখন আবার লেটস সে যুদ্ধটা যখন শেষ হয় বা হঠাৎ যখন যুদ্ধবিরতি ঘোষণা দেয়, তো তখন দেখবেন যে যুদ্ধবিরতি ঘোষণার সাথে সাথেই কিন্তু ওয়ার্ল্ড স্টক মার্কেট আবার আপ হয়ে যায়। যে হঠাৎ একটা কারেকশন হলো, ফল করলো বা বিয়ারিশ মুড়ে গেল, একটা যুদ্ধবিরতির ঘোষণা দিল মার্কিন প্রেসিডেন্ট বা ইরান থেকে, তখন আবার সাথে সাথে এই স্টক মার্কেট আবার আপ হয়ে যাচ্ছে বা একটা বুলিশ ট্রেন্ডে চলে যাচ্ছে। তখন দেখবেন যে আপনার ওই 70 টাকা যেটা শেয়ার ছিল ওটা হঠাৎ করে 100 টাকা হয়ে গেল, 110 টাকা হয়ে গেল। তখন আপনি ইমিডিয়েটলি যদি এটা সেল করে দেন, আপনার পার শেয়ার ইজিলি কিন্তু 30 টাকা বা 40 টাকা প্রফিট হয়ে যাচ্ছে। তো এই জন্য এই ধরনের ইনভেস্টর সেন্টিমেন্ট, যে হঠাৎ করে একটা যুদ্ধ শুরু হয়ে গেল, রাশিয়া ইউক্রেন যুদ্ধ হোক বা ইরান ইসরায়েল যুদ্ধই হোক, একটা যুদ্ধ শুরু হয়ে গেল, হঠাৎ স্টক মার্কেট ফল করলো, ওই সুযোগে আপনি ভালো ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানির শেয়ার কিনলেন, দেন হচ্ছে যখন একটা যুদ্ধ বিরতি হলো বা যুদ্ধ শেষ হলো বা ইনভেস্টর সেন্টিমেন্টটা একটা পজিটিভ হলো বা স্বস্তির একটা নিঃশ্বাস বওয়া শুরু করলো গ্লোবাল ইকোনমিতে, তখন দেখবেন স্টক মার্কেট আবার রিকভার করছে। ওই রিকভারের সুযোগে আপনি তখন ওই শেয়ারগুলো আপনি হায়ার প্রাইসে সেল করে দিয়ে ক্যাপিটাল গেইনটা নিয়ে নিতে পারছেন। তো এই কাজগুলো করার জন্য ইমার্জেন্সি ফান্ডের অতিরিক্ত হিসেবে আপনাকে এই সারপ্লাস ফান্ডটা রাখার পরামর্শ ইদানিং দিচ্ছে ফিনান্সিয়াল অ্যাডভাইজররা, সো দ্যাট আপনি এই ধরনের হঠাৎ যুদ্ধ শুরু হওয়া বা হঠাৎ যে ইকোনমিক সাইকেল আনএক্সপেক্টেড ইভেন্ট, কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হবে এটা কেউ প্রেডিক্ট করতে পারে নাই, হঠাৎ ইরান যুদ্ধ শুরু হবে কেউ প্রেডিক্ট করতে পারে না, এগুলো প্রেডিক্ট করা সম্ভব না। কিন্তু এই ধরনের ঘটনা যেহেতু ঘটছে হঠাৎ হঠাৎ, এই ঘটনার প্রেক্ষিতে ইকোনমিক সাইকেলে যে চেঞ্জটা আসে, ওই চেঞ্জটার সুযোগ নেওয়ার জন্য আপনাকে ইমার্জেন্সি ফান্ডের অতিরিক্ত হিসেবে এই সারপ্লাস ফান্ডটা অ্যারাউন্ড 1.5 মাসের লিভিং কস্টের সমপরিমাণ রেখে দিতে হবে, সো দ্যাট আপনি যে যখন স্টক ফল করে ওই ভালো কোম্পানি শেয়ার চিপার রেটে কিনে ফেললেন, বা যখন ইনফ্লেশন কাউন্টার দেওয়ার জন্য সেন্ট্রাল ব্যাংক পলিসি রেট বা রেপো রেট বাড়িয়ে দিচ্ছে, তখন আপনি হাইয়ার রেটে আপনি ট্রেজারি বন্ড বা কোনো একটা ভালো ব্যাংকের এফডিআর বা ডিপিএস বুক করে ফেললেন। বা যদি গোল্ডের প্রাইস ফল করে, আপনি ওই সময় চিপার রেটে গোল্ডের প্রাইস আপনি কিনে দেন, পরবর্তীতে ইকোনমিক সাইকেল চেঞ্জ হলে ওইটা আবার হাইয়ার প্রাইসে ওই গোল্ড সেল করলে আপনি যে ক্যাপিটাল গেইনটা করতে পারলেন, এই বিষয়গুলো। তো আমার এই স্ট্র্যাটেজি সম্পর্কে যে যে ইমার্জেন্সি ফান্ডের পাশাপাশি একটু সারপ্লাস ফান্ড রাখা, সো দ্যাট ইকোনমিক সাইকেলের ওই চিপার অ্যাসেট ক্লাস কিনে পরবর্তীতে হাইয়ার প্রাইসে সেল করে ক্যাপিটাল গেইন নেওয়ার সুবিধা নিতে পারেন, এই স্ট্র্যাটেজি সম্পর্কে যদি আপনার কোনো কোয়ারি থাকে বা আরো ফার্দার ক্লারিফিকেশন দরকার হয়, আমাকে এই ভিডিওর কমেন্টে জানাবেন। আমি খুব শীঘ্রই আপনার সকল কমেন্ট বা কোয়ারির উত্তর দিয়ে দিব। ধন্যবাদ।